hits, a scene hits, 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 a scene hits. নতুন পুরনো ছবির গানে বাজবে সবার প্রাণে প্রাণে hits, hits, scene hits. শুভেচ্ছা নেবেন, প্রত্যাশা করছি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, ঈদের আনন্দের রেশেই আছেন। আমরা অনেক আনন্দিত, কারণ আমাদের প্রিয় ছবি, ঈদের ছবি, বাংলাদেশের ছবি, বাংলা ছবি দুর্দণ্ড প্রতাপে চলে যাচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে সিনেমা হলগুলো। আপনারা প্রমাণ করেছেন আপনারাই পারেন আমাদের সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে। তাই কৃতজ্ঞতা আপনাদের প্রতি আর ভালোবাসা আপনাদের প্রতি। আমন্ত্রণ জানাচ্ছি 21 টেলিভিশনের সাপ্তাহিক সিনেমা বিষয়ক অনুষ্ঠান তিব্বত প্রেজেন্ট সিনেজ দেখার জন্য। আমি ইমতু পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো, আর থাকবেন একজন অতিথি। আজকে কি এসেছেন? আজকে এমন একজন এসেছেন যিনি জীবনে প্রথমবার প্রযোজনা করতে গিয়ে পুরো বাংলা ইন্ডাস্ট্রির ব্যবসা বরবাদ করে দিয়েছেন। তবে এই বরবাদ পজিটিভ বরবাদ, আমাদের সিনেমাকে অন্য জায়গায় নিয়ে গেছেন। অনেকে ধরতে পেরেছেন, বলে দিচ্ছি, আমাদের মেগাস্টার শাকিব খান অভিনীত এবারের ঈদের সুপার ডুপার ব্লকবাস্টার সিনেমা বরবাদের প্রযোজক মহোদয়া। তিনি আছেন আমাদের মাঝে, শাহরিন আক্তার সুমি। চলুন কথা বলি আমাদের অতিথির সঙ্গে। এবার তো আপনার ঈদ, জীবনে প্রথম একটা ভঙ্গুর খুব ভালো ব্যবসা করা যায় এরকম নিশ্চয়তা নেই, এরকম একটা ইন্ডাস্ট্রিতে এত বড় বাজেটের একটা সিনেমা করে একদম মানে তুফান লাগিয়ে দিয়েছেন, যদিও নাম বরবাদ। তো এই বরবাদ আপনার জীবনে কতটুকু আনন্দ নিয়ে এসেছে, কি ফিল করছেন আপনি? সবার আগে আমি ধন্যবাদ জানাবো আমার দর্শকদেরকে, যাদের জন্য আজকে আপনি আমাকে এই প্রশ্নটা করতে পারছেন। আমি এত বড় বাজেটে সিনেমা নিয়ে এসেছি ভঙ্গুর একটা পরিবেশে আমাদের চলচ্চিত্র জগতে। আসলে কাউকে না কাউকে তো আসলে কোথাও না কোথাও থেকে তো শুরু করতে হবে, আর আমরা যে পারি সেটা তো আমাদেরকে বহির্বিশ্বে দেখাতে হবে। তো আমি আমার মতো চেষ্টা করেছি, আর আমি যা দেখছি, আপনারা সবাই যা দেখছেন আমার সাথে সাথে, যে আমার চেষ্টাটা সফল হয়েছে। সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে আমার দর্শক এটাকে খুব সহজভাবে নিয়েছে এবং তারা খুবই খুশি। এমন একটা সিনেমা তারা দেখতে পাচ্ছে, এবং এমনও শুনেছি আমি যে তারা বলছে আমাদের এখন সাউথের সিনেমা দেখতে হবে না, আমাদের বলিউড সিনেমা দেখতে হবে না, আমাদের দেশে এখন এমন সিনেমা হচ্ছে। তো এটা আমার কাছে আসলে অনেক বড় একটা পাওয়া। আর এটার যে অনুভূতি, এই অনুভূতিটা তো আসলে বোঝানোর মতো বা দেখানো যায় না। এটা আমি বলবো যে এটা আমার জীবনের সবচেয়ে বড় ঈদ, যে ঈদে আমি সকালবেলা উঠেই আমার দর্শকদের কাছ থেকে, আমার কিছু ফ্যান ফলোয়ার্স আছে, তাদের কাছ থেকে ফোন পেয়ে আমি যে রিয়াকশনগুলো দেখছিলাম, আমার মনে হয় না আমি আমার জীবনে কোনো ঈদে কেঁদেছি, খুশিতে কেঁদেছি। ভালোবাসাটা আপনাকে দায়িত্ব বাড়িয়ে দিয়েছে কিনা সেটা শুনবো, কিন্তু তার আগে আমার প্রশ্নটা হলো, আমরা যে সুমিকে চিনি না, আমরা যে সুমিকে ঠিকভাবে জানতাম না উনি মিডিয়ার কেউ কিনা, সেই সুমি এসে একটা দুর্দান্ত ব্যবসা সফল ছবির প্রযোজক হিসেবে সবার মনে জায়গা করে নিলেন। শুরুটা কি করে হলো? শুরুটা আমি আসলে গত কয়েক বছর ধরে কিছু নাটক বানাচ্ছিলাম মেহেদী হাসান হৃদয়ের সাথে, যে এই সিনেমার পরিচালক। তো আমার সিনেমার আসার আগে কিছু নাটক ও বানিয়েছিল, ওর কিছু নাটক আমি ইনভেস্ট করেছিলাম। ইউজুয়ালি যেটা হয় যে আপনি যখন দেশের বাইরে থাকেন, আচ্ছা ঠিক আছে বানিয়েছি, আমি এটা কবে রিলিজ দিব, আচ্ছা তুমি এটা বিক্রি করে দাও। তো এইরকম করেই আসলে নাটকের কাজগুলো চলছিল আমার। তো যখন নাটকে শ্যুট করতে আসলো মালয়েশিয়াতে, তখন আমার হাজব্যান্ডের ওর ডিরেকশনের উপরে এত বেশি কনফিডেন্স ছিল যে ডিসিশনটা আসলে আমার হাজব্যান্ডের ছিল, যে হৃদয় তুমি একটা সিনেমা বানাচ্ছ না কেন? তো বলে ভাইয়া সিনেমার ইন্ডাস্ট্রি তো এখন পর্যন্ত এভাবে গ্রো করছে না, স্টিল গ্রোয়িং, তো একটা জায়গায় পৌঁছলে তাহলে হতে হবে। তুমি ওয়েট কেন করবা? গ্রোয়িং মানে তোমার বলছি ঠিক সঠিক সময় করবো ভাইয়া। বলছি সঠিক সময় তো কখনো আসে না, সঠিক সময়টা তোমাকে বানাতে হয়। তো শুরু করো, কিছু একটা করো। তো ওখান থেকেই হৃদয়ের মানে চিন্তা ভাবনাটা ছিল। আর এর আগে ওর বলছিল যে ভাই আমার মাথায় একটা গল্প আছে, বাট আমি আপনাকে জানাবো, টাইম হলেই আমি আপনাকে জানাবো। তো কয়েক মাসের মধ্যে সে ফোন করে বললো যে এই ব্যাপার, আমি সিনেমাটা করতে চাই। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যতটুকু এই সিনেমাটা শুরু করার পিছনে আমার যতটুকু অবদান, তার চেয়ে বেশি অবদান হচ্ছে আমার হাজব্যান্ডের, আমার কাজিন মেহেদী হাসান হৃদয়ের। আচ্ছা, সবচেয়ে বেশি অবদান আমি বলবো আমার হাজব্যান্ডের, কারণ ও যদি সেই দিনে কথাটা না বলতো যে হৃদয় তুমি সিনেমা কেন বানাও না, এই যে একটা কনফিডেন্স দেওয়া, এই যে নাটকের পরিচালককে কনফিডেন্স দিয়ে সিনেমায় নিয়ে আসা, যেটা আমার কাছে মনে হয় যে আমি হয়তো করতাম না তখন আমার জায়গা থেকে। আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা অবদান উনি রেখেছেন এখানে।
আর সেই ক্ষেত্রে আমি যে সাপোর্টটা দিয়েছি, আমি সিনেমার ফিল্ড ওয়ার্ক যেটা বলে আমি সেটা করেছি, বাট আলটিমেটলি আমি বলবো যে কাজটা একটা টিম ওয়ার্ক ছিল আমাদের সবার। আর সেই দিক থেকে আপনি যদি বলেন যে কি করে আসা হলো, এটাই হচ্ছে স্টোরি, এইভাবেই আসলাম আমি সিনেমাতে। চিনে না জানে না, হ্যাঁ আমি তো আসলে কখনো মিডিয়াতে ছিলাম না, নতুন একটা কোম্পানি, নতুন একটা প্রোডাকশন হাউস, এখনও ঠিক মতো আমরা আমাদের অফিসটাও আমাদের ঠিকঠাক মতো মানে মন মতো হয়নি আমার এত চাপের মধ্যে। বাট আমি কাজটা ভালো করতে চেয়েছি, মন থেকে প্রথমেই ছিল যে একটা ভালো কিছু বানাবো। তো সেই থেকেই আসা, বাংলা ইন্ডাস্ট্রিকে, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া, বহির্বিশ্বের কাছে পরিচিত করা, ওটাই আমাদের মেইন ইন্টেনশন ছিল, সে থেকেই এই পদক্ষেপটা নেওয়া। গতবার আমরা যখন তুফান দেখেছি, বা এই যে প্রিয়তমা নিয়ে যে একটা মাতোয়ারা ব্যাপার ছিল, মানে প্রিয়তমা দিয়েই আসলে ব্যাপারগুলোর এই প্র্যাকটিসটা শুরু হয়েছিল, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি দৃশ্যমান। তখন আমরা দেখেছি দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন সিনেমা হলে একই সময় মুক্তি দেওয়ার একটা ট্রেন্ড চালু হয়েছিল। এবারের ঈদে দেখি আমাদের দেশের তুফানই শেষ হচ্ছে না, কিন্তু বাহির নিয়ে কোনো আলাপও শুনতে পাচ্ছি না। এটা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? বাহির নিয়ে তো আলাপ তো আমাদের অনেক আগে ছিল। আপনি যদি আমার প্রথম আমাদের যে পোস্টার লঞ্চের যেই অ্যানাউন্সমেন্টটা ছিল, ওখানে যদি আপনি দেখেন, আমি কিন্তু বলেছি যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দিব। তো আমাদের অলরেডি কাজগুলো চলছে। আমাদের রিয়েল এনার্জি প্রোডাকশনে একটা প্রবলেম কি, যে আমরা না কোনো কিছু করার আগে মানে একদম ফলো করে বলতে পারি না। তো আমরা সব কিছু গুছিয়ে তারপরে বলি যে আমরা ওই দিনে কাজটা করছি। তো আমরাও আমাদের মতো করে গুছাচ্ছি। ইউএস, কানাডা, ইউএই, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ইউকে, আরও অনেক, মালয়েশিয়া, অনেকগুলো কান্ট্রি আছে যে আমরা রিলিজ করছি। তো আমরা ডেটগুলো এক্স্যাক্টলি কোন কোন ডেটে কোন কোন কান্ট্রিতে আসছে সবগুলো একসাথে করেই আমরা আপনাদেরকে জানাবো। এর জন্য আমরা আওয়াজ দিচ্ছি না এখন। আর আপনি চাইলেও তো ঘোষণা দিতে পারবেন, ওখানকার এক একটা ডিস্ট্রিবিউটর আছে, তাদেরকেও তাদের সময় মতো। হ্যাঁ, আর এখন তো অনেক সিনেমাই চলছে, তো হিন্দি সিনেমাও চলছে। তা বাংলাদেশের লোকজন, ইন্ডিয়ান, পাকিস্তানি লোকজন, এরাও বহির্বিশ্বে তারাও ইন্ডিয়ান সিনেমাগুলো দেখে। তো আমাদের সিনেমাটা আগে আমরা এই সাফল্যটা কাটিয়ে উঠি, একটু নিজেরা সেলিব্রেট করে নিই, তারপর আমি আমার প্রবাসী বাঙালিদের সাথে আমি সেলিব্রেট করবো। ভেরি ওয়েল সেড। আমি তো অডিয়েন্সের কাছে যাচ্ছি। দর্শক, আমরা গল্প করছি বরবাদ সিনেমার প্রডিউসার সুমি আপুর সঙ্গে। আর গল্প হবে তিব্বত স্নো প্রেজেন্ট সিনেস নিয়ে। ফিরছি ব্রেকের পর। বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো প্রেজেন্ট সিনেস দেখার জন্য। আমাদের সঙ্গে আছেন সুমি আপু, চলুন কথা বলি তার সঙ্গে। আমরা দেখেছি যে শাকিব খান অভিনীত বাংলাদেশের সিনেমা ভারতে রিলিজ হয়েছে এর আগে, পার্শ্ববর্তী নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, বিশেষ করে আমি পাকিস্তান আর নেপালের কথাটা বলবো, যাদের ভীষণ আগ্রহ তৈরি হয়েছে শাকিব খানকে কেন্দ্র করে বরবাদ নিয়ে। এটা নিয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা সামনে? আমাদের পরিকল্পনা আছে পাকিস্তানে রিলিজ করার, অলরেডি কথাও হচ্ছে। পাকিস্তানে রিলিজ করার জন্য আমাদের যেটা হয়, যেহেতু ওরা আমাদের ল্যাঙ্গুয়েজটা বোঝে না, তো আমাদের সমস্ত পুরো ফিল্মটাকেই উর্দুতে ডাব করতে হবে। তো এটা একটা সময়ের ব্যাপার। আপনি গান থেকে শুরু করে আপনার ডায়ালগ, গান সবকিছুই আপনাকে প্রপার না করে করা যাবে না। আমি প্রপার না করে কোনো কিছুই করব না। তো আমাদের ইচ্ছা আছে, এবং ইন্ডিয়াতেও আমরা রিলিজ করব। অনেক রিভিউরা বলছে যে যিশু সেনগুপ্তকে আপনারা যেভাবে ট্রেইলারে ফোকাস পয়েন্টটা দিয়েছেন, ফোকাস লাইটটা দিয়েছেন, সিনেমাতে তাকে আরও বেশি ব্যবহার করা যেত। এত প্রশংসা, এর মাঝে তো কিছু মানুষের অবজারভেশন আছে। সেই জায়গাটা থেকে আপনি কথাটা শুনেছেন কিনা, যদি শুনে থাকেন অথবা এখন তো শুনলেন, এটার উত্তরে আপনি কি বলবেন? আমরা যত ভালো কাজই করি না কেন, কিছু না কিছু ল্যাকিংস তো থাকবেই। এখন আমার কাছে একরকম, এক একজন দর্শকের পারসেপশন এক এক রকম হয়। আপনি দেখলে একরকম দেখবেন, আপনার কাছে মনে হবে যেন যিশুদাকে যেভাবে দেখানো হয়েছে ঠিকঠাক দেখানো হয়েছে, ওনার এন্ট্রিটা ভালো ছিল। আবার অনেকে বলবে যে না, আরও বেশি কিছু করা যেত। বাট আমার কথা যে দিন শেষে তো সিনেমাটা আমাদের মেগাস্টারের। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমার মনে হয় না যে আমি কোথাও যিশুদার ক্ষেত্রে কোনো কিছুতে কমতি করেছি। যিশুদার সব কিছুই ঠিকঠাক ছিল। তারপরে দর্শকের হয়তো বা এক্সপেকটেশনটা একটু বেশি ছিল, বাট এই সিনেমাতে যদি ওই এক্সপেকটেশনটা আমি পুরো করতে না পারি, তো নেক্সট সিনেমাতে আমি করে দেবো। আচ্ছা, লেটস টক অ্যাবাউট দ্য কাস্টিং। এখানে প্রচুর স্টার কাস্ট আছে, ইভেন আপনারা আইটেমেও একটা চমক দেখিয়েছেন, এবং আমরা নুসরাতকে একটা নতুন রূপে পেয়েছি তাকে। কাস্টিংয়ের ব্যাপারটা আসলে কে হ্যান্ডেল করেছে, এই সিলেকশনগুলো কে করেছে? আমার ডিরেক্টর এবং আমি, আমার হাজব্যান্ড, আমরা তিনজন মিলেই কাস্টিংয়ের ব্যাপারটা দেখেছিলাম। কারণ নুসরাতকে আমরা আইটেম সংয়ের জন্য চাচ্ছিলাম কোনো
নতুন কোনো ফেস হোক বা কোনো কিছু, বাট ডিরেক্টর একটা ছিল যে নুসরাত অনেক বছর ধরে কোনো আইটেম সং করেনি, সো লেটস মেক ইট আ কাম ব্যাক ফর নুসরাত। 10 বছর পর নুসরাত যখন একটা আইটেম সং করলো, আমার মনে হয় দর্শক সেটা অনেক ভালোভাবেই নিয়েছে এবং ইট ওয়াজ ফ্যাবুলাস। নুসরাত ডিড ভেরি ওয়েল। তো কাস্টিংয়ে মেইনলি আমি বলবো ক্রেডিট গোজ টু বাই ডিরেক্টর, বাট ও পছন্দ করে, ও লিস্ট অফ আর্টিস্ট দেয়, তারপর আমরা ওখান থেকে বেছে আমরা ডিসাইড করি যে আমরা আসলে কাকে নেব ফাইনালি। আর তারপর তো বাজেটের তো একটা ব্যাপার থাকেই দিন শেষে। আমাদের শহীদুজ্জামান সেলিম ভাই, উনি সবসময় প্রমাণিত এবং পরীক্ষিত একজন অভিনেতা। মিশা সওদাগর ভাই, উনিও পরীক্ষিত। তো মিশা ভাইকে এখানে একেবারেই ভিন্নভাবে প্রেজেন্ট করা হয়েছে, এটা যারা দেখেছেন তারা বলছেন। দর্শক ভালোবেসেছে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনাদের প্রজেকশন এবং বাস্তবায়নের পরে আপনার স্বপ্নের সাথে কতটুকু মিলেছে অনস্ক্রিন? মিশা ভাইকে শাকিব ভাইয়ের সাথে দর্শক অন্যভাবেই দেখেছেন, অন্য ক্যারেক্টারই দেখেছেন। আমি আপনাকে, যেহেতু আপনি দেখেননি তাই আমি আপনাকে বলবো না, বাট এখানে একদম ভিন্নভাবে, ভিন্ন রূপে দেখেছেন মিশা ভাইকে। শহীদুজ্জামান সেলিম ভাই, মামুনুর রশিদ স্যার, আমাদের নাদের চৌধুরী ভাই, দেন আমাদের গাজী হায়াত ভাই, এমন অনেকেই আছেন, অনেক আর্টিস্টই কাজ করেছেন এখানে, দিনার ভাই। তো এদেরকে আমরা যেভাবে ভেবেছিলাম প্রত্যেকটা ক্যারেক্টারে, যে ওনারা ক্যারেক্টারে ঢুকে যান, একদমই ঢুকে গিয়ে কাজটা করেন। যখন আমি একটা ক্যারেক্টারে ঢুকে গিয়ে কাজটা করব, তখন কিন্তু আপনার সেখানে পার্সেন্টেজে আপনার মাপার কিছু থাকবে না, মনে হবে যে এটা আপনার জন্যই। যেমন আমি এই সিনেমাটাকে শাকিব ভাইকে ছাড়া এই ক্যারেক্টারটাকে অন্য কাউকে ভেবেও আমি আনতে পারিনি। ঠিক তেমনি প্রত্যেকটা ক্যারেক্টার যে যেটাই করেছেন, প্রত্যেকটা ক্যারেক্টারই আমার কাছে মনে হয়েছে যে ওনারা ওনাদের বেস্ট, বেস্ট ওনারা হয়তো বা করেছেন। এগুলো নিয়ে আরো কথা বলবো। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন 21 টেলিভিশনের পর্দায় তিব্বত স্নো প্রেজেন্স ইন ইটস। নিচে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক, কোথাও যাবেন না, বরবাদ নিয়ে আরো গল্প হবে, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন 21 পর্দায় তিব্বত স্নো প্রেজেন্স ইন ইটস। আমাদের সঙ্গে আছেন বরবাদের প্রযোজক খ্যাত, আমাদের সবার প্রিয় হয়ে যাওয়া মানুষ সুমি আপু। চলুন কথা বলি তার সঙ্গে। আপনারা বলিউডেও ইনভেস্ট করার আপনাদের একটা ইচ্ছে আছে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এমন কি দিন আসবে যেদিন আমরা দেখব যে একই স্ক্রিনে শাহরুখ খান, শাকিব খান বা ঋত্বিক রোশন, শাকিব খান বা বাংলাদেশের আরও হিরো আছে, উইথ ডিউ রেসপেক্ট, আমি সবাইকেই পছন্দ করি, এরকম সম্ভাবনা কি? সম্ভাবনা তো এখনই বলার, সম্ভাবনা ক্রিয়েট করতে হবে আমাকে। তো গল্পের প্রয়োজনীয়তায় যদি এরকম হয়, আমাকে এরকম দুজন, একজন মেগাস্টার শাকিব খান আর একজন আমাদের বলিউড বাদশা শাহরুখ খান, যদি, জানি না এটা হবে কিনা, বাট যদি কখনো হয়ে যায়, ইম্পসিবল বলে কিছু নেই, হতে পারে। আর আপনি যেটা জিজ্ঞাসা করলেন যে আমি বলিউড ইনভেস্টমেন্ট করার ব্যাপারটা, সেটা আসলে এই মুহূর্তে আমি বাংলাদেশকে নিয়েই চিন্তা করছি। বলিউড তো অলরেডি বলিউডেই জায়গায় আছে, অলরেডি পুরো বিশ্ব তাকে চেনে। আমাদেরকে তো এখনো কেউ চেনে না, আমাদেরকে তো আমাদের অনেকগুলো পথ পাড়ি দিতে হবে। তো ওই পথটুকু আগে আগাই, তারপর ইনশাআল্লাহ আমরা দেখবো কি করা যায়। ভেরি ওয়েল সেড। বাংলাদেশে এখন সিনেমা যেহেতু বানিয়েছেন, আপনাকে সিনেমা হল, প্রদর্শন, পরিবেশক, কারা কি করে, কিভাবে খেলে, আপনার টাকাটা কিভাবে তুলে আনতে হবে, নিশ্চয়ই কম বেশি ব্যাপারগুলো এখন আপনার মাথায় ঢুকে গেছে। কিন্তু এই যে আপনার নিজের চোখে দেখা আমাদের ইন্ডাস্ট্রি, আপনি আগামীতে আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে কতটুকু আশাবাদী, অথবা সামনে ভালো করতে গেলে কি কি জায়গায় কারেকশনের দরকার আছে? আশাবাদী এর জন্য আমি বলবো যে আপনার যদি কোথাও কোনো ল্যাকিংস থাকে, তাহলে সেটা ওটাতে কাজ করা যায়, ওটা ঠিকঠাক করা যায়। তো সেই জন্য আমি আশাবাদী, যেটা পসিবল, যদি আমরা যে জিনিসগুলো ফেস করছি, প্রযোজকরা যেটা ফেস করি আমরা, যে আমরা অনেকগুলো টাকা দিয়ে সিনেমা বানাই, আমরা সিনেমা ডিস্ট্রিবিউটরদেরকে দিই, এক্সিবিটরদেরকে দিই সিনেমাটা দেখানোর জন্য, সিনেমা হলে আসে, বাট দিন শেষে আমরা যে পার্সেন্টেজটা আমাদের কাছে আসে সেটা অনেকই ছোট। এটা আমি না হয় এটা নাই বলি, এটা সব প্রযোজকরাই জানেন যে আসলে কি করে কতটুকু টাকা ঘরে আসে। তো সবাই মনে করে যে বড় বাজেটের সিনেমা অনেক টাকা বানিয়ে ফেলছে, আসলে কিন্তু তা না। এবং এটার জন্য আমার মনে হয় সবচেয়ে বেশি যারা স্যাড মোমেন্টে থাকে, প্রযোজকরাই থাকে, কারণ দিন শেষে তো টাকাটা ওনারই উঠাতে হবে। বাকি সবাই তো একটা রেডি প্রোডাক্ট নিয়ে বিক্রি করছে, বাট আমাদেরকে তো প্রোডাক্টটা বানানো থেকে কষ্ট করে শুরু করে
তারপর একদম ফিনিশ প্রোডাক্টটা দেয়া এবং তারপরে মার্কেট থেকে টাকাটা নিয়ে সেটা কিন্তু মানে চারটেখানি কথা না, অনেক লম্বা একটা প্রসেস। আর অনেক কিছু চেঞ্জ করার আছে। এখন আমি তো নতুন এসেছি, আমি হঠাৎ করে এসে চেঞ্জ করতে গেলে বলবো যে মহিলা কোত্থেকে করে এসে জোরে বসছে। বাট এটা শুধু আমার জন্য না, আমি যদি কালকে নাও থাকি কিন্তু প্রসেসটা যদি প্রপার হয় তাহলে এটা সবাই এটার মানে বেনিফিটটা কিন্তু সবাই নেবে। বাট সিস্টেমটা আমাদের ফিল্মটা আরো ডেভেলপ করার জন্য আপনার যে কোনো ভূমিকাতে আমি আছি, আপনি ওটা কিন্তু অনেক অনেক ধন্যবাদ। 21 টেলিভিশনের পক্ষ থেকে আপনার এই সাফল্য যাত্রা বন্ধ না হোক, এভাবে এগিয়ে যান, এভাবেই নেতৃত্ব দেন, আপনাদের হাত ধরে আমাদের সিনেমা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাক। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, সুমি আপুর সাথে এই ছিল আমাদের আড্ডা। আশা করি বরবাদ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। যদি জানতে পারেন তাহলে আমাদের এই কষ্টের সার্থকতা। আগামী সপ্তাহে আবার আসবো নতুন অতিথি, নতুন সিনেমার গান নিয়ে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর হ্যাঁ 21 টিভির সাথেই থাকবেন। আজ বিদায়।